নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুম 2025-এ আপনাদের সবাইকে স্বাগত। আমি ডক্টর সন্দীপ রায়, সহশিক্ষক, হিন্দু স্কুল। আজকে আলোচনায় আছি তোমাদের সঙ্গে। আজকে আলোচনার বিষয়বস্তু দ্বাদশ শ্রেণীর জীববিদ্যার সেমিস্টার 3 একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় প্রজননিক স্বাস্থ্য ও সহায়ক প্রজননিক প্রযুক্তি, রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি। এসো আমরা জেনে নেই বিষয়টি কি। প্রজননিক স্বাস্থ্য তোমাদের কাছে একটি নতুন বিষয়, সম্পূর্ণ অনালোচিত বিষয় নয় বটেও। কোনো মানুষের শারীরিক সুস্থতার সঙ্গে সঙ্গে তার প্রজননিক সুস্থতা, আবেগ এবং তৎসংক্রান্ত প্রযুক্তির উন্নতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকের যুগে। ভারতবর্ষের এবং তথা বিশ্বের প্রায় 20% মহিলা ও 14% পুরুষ এই প্রজননিক সমস্যায় আক্রান্ত। প্রজননিক সমস্যা বলতে কি বোঝায়? প্রজননিক সমস্যা বলতে বোঝায় নানান রকম জীবাণু দ্বারা সংক্রামিত প্রজননিক রোগ। দ্বিতীয়ত, বন্ধ্যাত্ব বা সন্তান না হওয়ার সমস্যা। আমরা এই প্রজননিক সমস্যার সমাধানের জন্য যে সকল বিষয় ব্যবহার করি সে বিষয়ে আমাদের বহু শতাংশ পুরুষ এবং স্ত্রী অবগত আছেন। ভারতবর্ষে এর পরিমাণ প্রায় 0 থেকে 3.9% যারা এই প্রজননিক সমস্যায় আক্রান্ত। প্রজননিক ক্ষেত্রে যে সমস্যাগুলো উদ্ভূত হয় তা নিরসন করার জন্য আমরা সাধারণত ডাক্তারের শরণাপন্ন হই না এবং সমস্যাগুলোকে জটিল করে তুলি। কোনো মানুষ জন্মসূত্রেই এই প্রজননিক সমস্যায় আক্রান্ত থাকেন, আবার কেউ কেউ পরিবেশগত কারণে বা তাদের আচরণগত ত্রুটির জন্য এই ধরনের সমস্যায় আক্রান্ত হন। সমস্যাটি অত্যন্ত জটিল। চিকিৎসা সময় মতো হলে হয়তো সমাধান হতে পারে, বা চিকিৎসার ক্ষেত্রে ব্যর্থতার পরিমাণই তুলনামূলকভাবে বেশি। আমরা দেখে নেই যে এই রিপ্রোডাক্টিভ হেলথের অন্তর্গত বিভিন্ন বিষয়গুলো কি কি। রিপ্রোডাক্টিভ হেলথকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সংজ্ঞায়িত করেছেন এভাবে: ইট ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং and not merely the absence of disease or infirmity in all matters related to the reproductive system and to its function and process. আমরা প্রজননিক তন্ত্র, তার কার্যাবলী এবং পদ্ধতি একে কেন্দ্র করে কোনো একজন ব্যক্তির সম্পূর্ণ দৈহিক, মানসিক এবং সামাজিক যে সুস্থতা তাকেই বলা হয় প্রজননিক স্বাস্থ্য, এবং এটি কোনো মাত্র অসুস্থতা বা রোগকে নির্দেশ করে না। রিপ্রোডাক্টিভ হেলথ কি ইমপ্লাই করে? পিপলস আর এবল টু হ্যাভিং এ স্যাটিসফাইং অ্যান্ড সেফ সেক্স লাইফ and that they have the capability to reproduce and the freedom to decide if, when and how often to do so. যাদের সম্পূর্ণ প্রজননিক স্বাস্থ্য রয়েছে তারা নিরাপদ এবং সুখকর যৌন জীবন অতিবাহিত করেন। তারা প্রজননের মাধ্যমে সন্তান উৎপন্ন করতে পারেন এবং তাদের ক্ষেত্রে স্বাধীনতা রয়েছে কখন এবং কতবার তারা এই প্রজনন কার্যে লিপ্ত হবেন এবং সন্তান উৎপাদন করবেন। রিপ্রোডাক্টিভ হেলথ প্রবলেমস অ্যান্ড স্ট্র্যাটেজিস। ভারতবর্ষ পৃথিবীর একটি অন্যতম প্রধান দেশ এবং এক্ষেত্রে প্রথম দেশ যারা পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মসূচি নিয়েছিল, যেটাকে তারা সোশ্যাল গোল হিসেবে চিহ্নিত করেছিল। এই পরিকল্পনাকে বলা হয় পরিবার পরিকল্পনা বা ফ্যামিলি প্ল্যানিং। 1951 সালে
এই পরিবার পরিকল্পনার কর্মসূচি গৃহীত হয়। তারপর বিভিন্ন দশকগুলোতে বিভিন্ন সময়ে এর কার্যাবলী পর্যালোচনা করে এতে নানান রকম বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। পরবর্তীকালে এই বিষয়টিকে একটি ভিন্ন নামে আমরা চিহ্নিত করেছি, রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার বা RCH প্রোগ্রাম। প্রশ্নের ক্ষেত্রে এই RCH এর নাম আর কি কি হতে পারে এরকম বিকল্প তোমার কাছে দেওয়া যেতে পারে। কত সালে ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম চালু হয়েছিল, এই ধরনের প্রশ্ন হতে পারে। ক্রিয়েটিং অ্যাওয়ারনেস অ্যামং পিপল অ্যাবাউট ভেরিয়াস রিপ্রোডাকশন রিলেটেড আসপেক্টস অ্যান্ড প্রোভাইডিং ফেসিলিটিস অ্যান্ড সাপোর্ট ফর বিল্ডিং আপ এ রিপ্রোডাক্টিভ হেলদি সোসাইটি আর দি মেজর টাস্ক অফ দিস প্রোগ্রাম। সুতরাং যদি প্রশ্ন আসে যে রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার প্রোগ্রামের প্রধান কর্মসূচি কি কি, তা হলো এই সম্পর্কিত যে সকল সুবিধা রয়েছে সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া, একটি প্রজননগতভাবে সুস্থ সমাজ গঠন করা এবং মানুষকে এর সম্ভাব্য ঝুঁকি ও বিপদের বিষয়ে জানানো। এই কর্মসূচি ভারতবর্ষে এসেছিল একটি স্লোগানের মাধ্যমে, হাম দো হামারা দো, অর্থাৎ আমরা দুজন এবং আমাদের দুজন, অর্থাৎ স্বামী স্ত্রী এবং দুটি সন্তান, এই হচ্ছে সুখী পরিবার। এই ধরনের পরিবার গঠনের মাধ্যমে পিতা মাতার প্রজননিক স্বাস্থ্য যেমন সুরক্ষিত হয়, তেমনি সন্তানেরও প্রজননিক স্বাস্থ্য সুরক্ষিত হয়। আর এর একটি দীর্ঘমেয়াদী উপকার আছে, সেটি হলো জনসংখ্যা নিয়ন্ত্রণের মাধ্যমে কোনো দেশের অর্থনীতির সাস্টেইনেবিলিটি বা সুস্বাস্থ্যতা রক্ষা করা। প্রজননিক স্বাস্থ্যের প্রয়োজনীয়তা কেন? আমরা জানব যে এই প্রজননিক আচরণ এটি এক ধরনের অধিকার, রিপ্রোডাক্টিভ রাইট, অর্থাৎ কোন বয়স থেকে কোন মানুষ এই ধরনের আচরণ করবেন সেটি তার অধিকারের মধ্যে পড়ে এবং তিনি এই অধিকার নিরাপদভাবে ব্যবহার করছেন কিনা সেটিও তার কার্যাবলীর মধ্যে পড়ে। অর্থাৎ নাম্বার 1 রিপ্রোডাক্টিভ রাইটস অ্যান্ড দ্য সেফ সেক্স। নাম্বার 2 আমরা জানি কতগুলো রোগের কথা, এইডস, সিফিলিস, ক্ল্যামাইডিয়া, HPV, গনোরিয়া, এগুলি যৌন সংক্রামিত ব্যাধি। এই ধরনের ব্যাধি অত্যন্ত সংক্রামক, একজন থেকে বহুজনের মধ্যে ছড়িয়ে পড়ে। এর চিকিৎসা দীর্ঘমেয়াদী এবং কোনো কোনো সময় এই রোগগুলো মানুষের মৃত্যুরও কারণ হতে পারে। তাই এই রোগগুলো সম্পর্কে আমাদের সঠিক ধারণা রাখা প্রয়োজন। তৃতীয় বিশ্বের একটি দেশে দারিদ্র্য একটি অন্যতম প্রধান সমস্যা। সেক্ষেত্রে পরিবার পরিকল্পনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে পড়ে জনগণের, অর্থাৎ ফ্যামিলি প্ল্যানিং। কতজন সদস্য একটি পরিবারে থাকবে তার সঙ্গে ওই পরিবারের অর্থনৈতিক সুস্থিতি ও পরিবেশগত সুস্থিতি নির্ভর করে। সুতরাং রিপ্রোডাক্টিভ হেলথের তৃতীয় গুরুত্ব হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং। একজন মা তিনি গর্ভধারণের আগে এবং গর্ভধারণের পর কি ধরনের যত্ন এবং পরিষেবা নেবেন বা পাবেন যাতে সুস্থ একটি সন্তান জন্মগ্রহণ করতে পারে সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ প্রি কনসেপশন অ্যান্ড পোস্ট কনসেপশন কেয়ার। প্রেগনেন্সি একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থা। গর্ভাবস্থায় নানা ধরনের সমস্যা হয়। এই সমস্যাগুলোর মোকাবেলা করেই একজন মা একটি সুস্থ বাচ্চার জন্ম দেন। সুতরাং প্রেগনেন্সি মেনটেন করা এবং নিরাপদে শিশুর জন্ম ঘটানো এটিও রিপ্রোডাক্টিভ হেলথের একটি গুরুত্বপূর্ণ অংশ। কোনো মানুষ, পুরুষ বা স্ত্রী, তিনি তার রিপ্রোডাক্টিভ এজে পৌঁছলে শুক্রাণু এবং ডিম্বাণু উৎপন্ন করেন যা সন্তান উৎপাদনের জন্য অপরিহার্য। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় রিপ্রোডাক্টিভ এজে পৌঁছানোর পরেও তাদের সঠিক সংখ্যায় শুক্রাণু বা ডিম্বাণু উৎপন্ন হয় না, উৎপন্ন হলেও তা ত্রুটিপূর্ণ কিংবা কোনো কোনো ক্ষেত্রে উৎপন্নই হয় না। এ সকল ক্ষেত্রগুলো পরিবারের ক্ষেত্রে অভিশাপ,
যা বন্ধ্যাত্ব নামে পরিচিত বা ইনফার্টিলিটি। এই ইনফার্টিলিটি সমস্যা কি করে কাটিয়ে ওঠা যায় সেটিও রিপ্রোডাক্টিভ হেলথের একটি বিচার্য বিষয়। এই সমস্ত রকম ব্যবস্থার মূল উদ্দেশ্য হচ্ছে ক্রমাগতভাবে বেড়ে চলা মানব যে জনসংখ্যা তা একটি নির্দিষ্ট সীমার মধ্যে রাখা, কারণ সম্পদের পরিমাণ নির্দিষ্ট, এটি যদি নিঃশেষ হয়ে যায় তবে এই এভার গ্রোয়িং হিউম্যান পপুলেশনকে তা সাস্টেন করতে পারবে না। মানুষের ক্ষেত্রে নানান সমস্যা আসে জীবনে, সেটি পরিণত প্রধানত অশিক্ষা এবং কুশিক্ষার জন্য। এই অশিক্ষার মধ্যে একটি রয়েছে ল্যাক অফ সেক্স এডুকেশন। যৌন শিক্ষা ছাড়া কোনো মানুষের জীবন সম্পূর্ণ হতে পারে না। সুতরাং রিপ্রোডাক্টিভ হেলথের অন্যতম একটি গুরুত্ব হলো অল্প বয়স্ক তরুণ তরুণীদের মধ্যে এই যৌন শিক্ষা দেওয়া, যাতে সে যৌন জীবনে সঠিক আচরণ করতে পারে এবং সমাজকে সুস্থ রাখতে পারে। আমরা যে সমস্যাটির সবথেকে বেশি সম্মুখীন হই সেটি হচ্ছে যৌন সংক্রামিত ব্যাধি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা এসটিডি, একে ভেনেরাল ডিজিজও বলা হয়। এগুলি অত্যন্ত সংক্রামক ব্যাধি যা যৌন সংযোগের মাধ্যমে এক দেহ থেকে আরেক দেহে ছড়িয়ে পড়ে। এরকম কতগুলো সাধারণ রোগ হলো ক্ল্যামাইডিয়া, গনোরিয়া, সিফিলিস, এইচআইভি, এইডস, হার্পিস। এই ধরনের রোগগুলো ব্যাকটেরিয়া, ভাইরাস বা পরজীবী দ্বারা হতে পারে। আমরা প্রথম একটি যৌন সংক্রামিত ব্যাধির কথা পড়ব। রোগটি হলো ক্ল্যামাইডিয়া। এটি জনন নালীর একটি সংক্রমণ। একটি ব্যাকটেরিয়া ক্ল্যামাইডিয়া ট্র্যাকোমেটিস এই রোগের কারণ। এই রোগের ফলে কি ধরনের উপসর্গ দেখা যেতে পারে? মূত্র ত্যাগের সময় ব্যথা, পেইনফুল ইউরিনেশন, এবং তার থেকে জ্বালা জ্বালা ভাব অর্থাৎ বার্নিং সেন্সেশন। পাকস্থলীর নিচের অংশে ব্যথা বা উদরে ব্যথা, পেইন ইন দ্য লোয়ার পার্ট অফ দ্য স্টমাক এরিয়া অ্যান্ড অ্যাবডোমেন। পিঠে ব্যথা হতে পারে, লোয়ার ব্যাক পেইন, জ্বর আসতে পারে, ভ্যাজিনাল ডিসচার্জ হতে পারে, পেনিস থেকে ডিসচার্জ হতে পারে, এবং যৌন মিলনের সময় ভ্যাজিনাল পেইন হতে পারে। মেনস্ট্রুয়াল সাইকেলের সময় ব্লিডিং হতে পারে। টেস্টিকলস বা শুক্রাশয়ে স্ফীত বা ব্যথা হতে পারে। মলাশয়ে ব্যথা হতে পারে, সেখান থেকে কোনো তরল নির্গত হতে পারে এবং এমনকি রক্ত নির্গত হতে পারে। অর্থাৎ ক্ল্যামাইডিয়া এমন একটি ব্যাকটেরিয়া ঘটিত ব্যাধি যেখানে মূত্র ত্যাগের সময় ব্যথা, জ্বালাভাব, পেটে ব্যথা, পিঠে ব্যথা, নানান অঙ্গ থেকে রস নির্গত হওয়া, যৌন মিলনের সময় ব্যথা অনুভব করা এবং মলাশয় থেকে ব্যথা, কোনো রস নির্গত হওয়া বা রক্ত নির্গত হওয়ার মতো উপসর্গ দেখা যায়। আমরা দ্বিতীয় রোগটিতে আসি। এই দ্বিতীয় রোগটিও একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, যার কারণ নাইসেরিয়া গনোরি নামক একটি ব্যাকটেরিয়া, যেটিও জনননালীর একটি অন্যতম সংক্রমণ। এতে কি হয়, মানুষের যে লিঙ্গ বা পেনিস অথবা মহিলাদের ভ্যাজিনা থেকে বা যোনি থেকে এক ধরনের মেঘের মতো ঘন রক্তপূর্ণ রস নির্গত হয়, ক্লাউডি অর ব্লাডি ডিসচার্জ। কি হয়, মূত্রত্যাগের সময় এক্ষেত্রেও ব্যথা বা জ্বালাভাব হয়। রজতচক্রে প্রচুর পরিমাণে রক্ত নির্গত হয়, কিংবা দুটি রজতচক্রের মাঝখানেও রক্ত নির্গত হতে পারে। শুক্রাশয় ফুলে ওঠে, ব্যথা অনুভব হয়। খাদ্যনালীর মধ্যে দিয়ে যখন খাদ্য যায় তখন খাদ্যনালীতে ব্যথা অনুভব হয়। কোমর এবং পাকস্থলী অঞ্চলে ব্যথা হয়। অ্যানাস অঞ্চলে অর্থাৎ পায়ু অঞ্চলে চুলকানি বা ইচিং হতে পারে। মল নির্গমনের সময় জ্বালা, ব্যথা বা রক্ত নির্গত হতে পারে। খাদ্য চলাচলের সময় ব্যথা হতে পারে। এই যে গনোরিয়ার জীবাণু, এই জীবাণুটি শুধুমাত্র যে যৌনাঙ্গে সীমাবদ্ধ থাকে তা নয়, এটি মুখ, গলা, চোখ এবং নানান রকম অস্থিসন্ধিতে, বিশেষত হাঁটুর অস্থিসন্ধিতেও ব্যথা সৃষ্টি করতে পারে। সুতরাং এক্ষেত্রে যে সমস্ত
সিমটমগুলো দেখা যায় তা হলো গলায় ব্যথা, গলায় ঘা, চোখের মধ্যে ব্যথা, চোখ চুলকানো, আমাদের গলায় যে গ্রন্থিগুলো থাকে সেগুলো ফুলে ওঠা, অস্থিসন্ধিগুলো গরম হওয়া, ফুলে ওঠা এবং হাঁটার সময় ব্যথা অনুভব করা। সুতরাং যে সমস্ত ব্যথা বা উপসর্গ আমরা সাধারণত অন্য রোগের বলে ভাবি, আমরা গভীরভাবে যদি পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো যে গনোরিয়ার কারণেও কিন্তু এই সমস্ত রোগ হতে পারে। সুতরাং সেক্ষেত্রে হসপিটালে ওই বিষয়ক ডাক্তারের সঙ্গে কনসাল্ট করা একান্ত জরুরি। তৃতীয় একটি রোগের ক্ষেত্রে আমরা আসব। এই রোগটি অত্যন্ত একটি ভয়াবহ রোগ, এটিও ব্যাকটেরিয়া দ্বারা ঘটে। রোগটির নাম হলো সিফিলিস। এই রোগের জীবাণু হলো ট্রিপোনিমা প্যালিডাম। এই ধরনের রোগে যে সমস্ত অঙ্গগুলো আক্রান্ত হয় তা হলো যৌনাঙ্গ, ত্বক বা স্কিন, মুখ বা মাউথ এবং পায়ু বা অ্যানাস। দেহের অন্যান্য অংশও এই রোগে আক্রান্ত হতে পারে, যেমন মস্তিষ্ক এবং হৃৎপিণ্ড। সিফিলিস রোগ সাধারণত 3টি পর্যায়ে হয়ে থাকে: প্রাথমিক, গৌণ এবং প্রগৌণ, প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি। কোনো কোনো লোকের সিফিলিস হয়েছে জানা গেল, কিন্তু তার কোনো উপসর্গ নেই, এক্সটার্নাল সিমটমস নেই, কিন্তু তার রক্ত পরীক্ষা করে সিফিলিস রোগের জীবাণু পাওয়া গেল। এই ধরনের সিফিলিসকে ল্যাটেন্ট বা ইনঅ্যাক্টিভ সিফিলিস বলা হয়। সিফিলিসের প্রথম পর্যায়ে কি হয়? কতগুলো গুটির মতো অংশ তৈরি হয়। ওয়ান অর মোর স্মল পেইনলেস সোর্স কল্ড ক্যাঙ্কার্স। যেখানে জীবাণুটি দেহে প্রবেশ করে সাধারণত এই স্থানে এই পেইনলেস সোর বা ক্যাঙ্কার তৈরি হয়। সাধারণত জেনিটালিয়া, রেকটাম, টাং বা লিপে এই ধরনের ক্যাঙ্কার দেখা যায়। ক্যাঙ্কার সাধারণত পেইনলেস হতে পারে, খুব শক্ত হয় এবং গোলাকার হয়। যত সিফিলিস অগ্রসর হয় তত নানান ধরনের উপসর্গ দেখা যায়। কি হয়? চামড়ায় নানান রকমের র্যাশ বেরোতে থাকে এবং তাতে কতগুলো কর্কশ আকৃতির অর্থাৎ অমসৃণ ডিসকালার্ড স্পট তৈরি হয়, প্রধানত হাতের তালুতে এবং পায়ের তালুতে। এগুলোর থেকে সাধারণত কোনো চুলকানি হয় না। আর কি হয়? জ্বর আসতে পারে, লসিকা গ্রন্থি ফুলে ওঠে, দেহের মধ্যে একটা ক্লান্তি এবং অস্বাচ্ছন্দ্য ভাব দেখা যায়, পেশিতে ব্যথা হয়, মাথা যন্ত্রণা হয়, চুল উঠে যেতে পারে, দেহের ওজন কমে যেতে পারে। এই সিফিলিস সাধারণত দু ধরনের হতে পারে। একটা জন্মগত সিফিলিস। জন্মগত সিফিলিস যাদের হয়, অর্থাৎ ভ্রূণাবস্থায় যদি মাতৃদেহ থেকে শিশুর দেহে সিফিলিস আসে, তখন সিফিলিস থেকে প্রধানত দু ধরনের সমস্যা হয়। একটা কার্ডিও সিফিলিস আর একটা মেনিনজোসেফালিস। অর্থাৎ এক্ষেত্রে হৃৎপিণ্ড এবং মস্তিষ্ক আক্রান্ত হয় এবং ভ্রূণের মৃত্যু ঘটে। কোনো কোনো সময় দেখা যায় যে ভ্রূণটি সিফিলিসে আক্রান্ত, কিন্তু ভ্রূণটির মৃত্যু ঘটল না। জন্মের প্রায় 2 বছর পরেও এই সিফিলিস রোগের প্রকাশ ঘটতে পারে। তাতে নানান রকম উপসর্গ শিশুটির দেখা যায় এবং এই উপসর্গগুলির ফলে শিশুটির জীবন বিপন্ন হতে পারে। আমরা যে সিফিলিসের কথা জানলাম, এটি জন্মের পরবর্তীকালে অ্যাডাল্ট কন্ডিশনে এই সিফিলিস হয়। এর কতগুলো অবস্থা থাকে আমরা বলেছি: প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি সিফিলিস। এই সিফিলিস যদি টার্সিয়ারি রোগে পৌঁছয় তখন প্যারালিসিস হতে পারে, নার্ভের সেন্সেশন চলে যেতে পারে, নার্ভ ড্যামেজ হয়ে যেতে পারে, ল্যাক অফ কোঅর্ডিনেশন হতে পারে, ব্লাইন্ডনেস বা অন্ধত্ব হতে পারে এবং এ থেকে কোনো মানুষের মৃত্যুও অসম্ভব নয়। সুতরাং এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ রোগ। এই রোগে যদি কেউ আক্রান্ত হন তবে তৎক্ষণাৎ তার চিকিৎসা করা প্রয়োজন। If a pregnant person with syphilis passes the germs to the unborn infant, it is called congenital syphilis. আমরা যার কথা বললাম, this condition can be disabling
or even life threatening, so it's important for pregnant people with syphilis to be treated. অর্থাৎ আমরা একটি জিনিস জানতে এবং বুঝতে পারছি যে প্রেগনেন্ট অবস্থায় কোনো মহিলা সিফিলিস রোগে আক্রান্ত কিনা এটি জেনে নেওয়া অবশ্যই দরকার। অন্যান্য নানা ধরনের সিফিলিস হতে পারে। At any stage, syphilis can spread and affect the brain and spinal cord, called neurosyphilis, the eyes, called ocular syphilis, the ears, called otosyphilis. Neurosyphilis symptoms তার মধ্যে serious headache, muscle weakness and trouble with muscle movement, confusion, trouble focusing or behavioral change, ভুলে যাওয়া, ডিমেনশিয়া দ্যাট অ্যাফেক্ট মেমোরি, থিঙ্কিং অ্যান্ড সোশ্যাল স্কিলস ল্যাকিং, এই ধরনের ঘটনা ঘটতে পারে। অকুলার সিফিলিসের ক্ষেত্রে চোখে ব্যথা, চোখের দৃষ্টিতে পরিবর্তন এবং অন্ধত্ব হতে পারে। অটোসিফিলিসের ক্ষেত্রে শব্দ শুনতে না পাওয়া, কানের মধ্যে নানান ধরনের শব্দ যেমন রিংিং, বাজিং অর হিসিং, অলসো কল্ড টিনাইটিস, ক্লান্তি ভাব, ফিলিং লাইক সামথিং ইজ স্পিনিং অ্যারাউন্ড ইউ, এই ধরনের ফিলিংও হতে পারে। আমরা পরবর্তী রোগের আলোচনায় আসি, ট্রাইকোমোনিয়াসিস। এটিও একটি জীবাণু দ্বারা ঘটে, জীবাণুটির নাম ট্রাইকোমোনাস ভ্যাজিনালিস। এটি যৌন সংসর্গের সময় এক দেহ থেকে আরেক দেহে চলে যায়। সাধারণত যোনি, ভালভা বা সার্ভিক্স এই রোগে আক্রান্ত হয়। এতে কি হতে পারে? এক ধরনের ডিসচার্জ হতে পারে, ক্লিয়ার হোয়াইট গ্রিনিশ ডিসচার্জ অর ইয়েলোইশ ভ্যাজিনাল ডিসচার্জ। এখানে পেইনফুল ইউরিনেশন হতে পারে, যৌন সংসর্গের সময় ব্যথা অনুভব হতে পারে, পেনিস থেকে ডিসচার্জ হতে পারে, ভ্যাজিনাল যে ফ্লুইড তাতে স্মেল ফিশি হতে পারে, ভ্যাজিনাল ইচিং হতে পারে, বার্নিং হতে পারে, ইরিটেশন হতে পারে। সুতরাং এই রোগের একটি প্রধান উপসর্গ হলো পেইন, ব্যাড স্মেল ডিসচার্জ, বার্নিং সেন্সেশন, ইচিং সেন্সেশন অ্যান্ড সোরনেস, এবং কখনো কখনো অ্যাবডোমেনে লোয়ার স্টোমাক এরিয়াতেও ব্যথা অনুভব হতে পারে। আমরা পরবর্তী যে রোগটি নিয়ে আলোচনা করব, এটি একটি লাইফ থ্রেটনিং রোগ। একে বলা হয় এইডস বা অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এটি একটি ভাইরাসের কারণে ঘটে, যার নাম হিউম্যান ইমিউনোভাইরাস বা হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, HIV। এই ধরনের সংক্রমণ নানানভাবে ঘটতে পারে। কোনো ব্যক্তি যদি অনিয়ন্ত্রিত এবং অবাধ যৌন সংসর্গে লিপ্ত থাকেন এবং তিনি যদি যৌন সংসর্গের সময় কোনো রকম যদি নিরোধক ব্যবস্থা গ্রহণ না করেন, তবে এই রোগ সংক্রমণের সম্ভাবনা বেড়ে যায়। দেহের যে কোনো রসের মাধ্যমেও এই রোগ হতে পারে, রক্ত সঞ্চালনের মাধ্যমে এই রোগ হতে পারে, এবং মাতৃদেহ থেকে ভ্রূণের দেহে রক্ত সঞ্চালনের মাধ্যমে এই রোগ চলে আসতে পারে। এটি অত্যন্ত একটি সুযোগ সন্ধানী জীবাণু। দেহে প্রবেশ করার পর দেহের অন্য অনাক্রম্য তন্ত্রের যে অর্কেস্ট্রেটর অর্থাৎ CD4 সেল, তার সংখ্যা 800 থেকে কমিয়ে 400-তে নামিয়ে নিয়ে আসে। ফলে দেহের অনাক্রম্য তন্ত্র ভেঙে পড়ে, ক্রমাগত জ্বর দেখা যায়, মাসাধিক কালের উপর জ্বর, মাসাধিক কালের উপর ডায়রিয়া এবং মাসাধিক কালের উপর ক্রমাগত ওজন হ্রাস। এই তিনটি সিমটম যদি দেখা যায় তাহলে বোঝা যেতে পারে যে ওই ব্যক্তি এইডসে আক্রান্ত হতে পারেন। ফার্স্ট ওয়েট লস, এক্সট্রিম টায়ার্ডনেস, শোকিং নাইট সোয়েটস, fever that can coming back, ongoing swelling of the lymph nodes in the armpit, groin and neck, diarrhea that lasts longer than a week, মুখের মধ্যে ক্ষত, পায়ুতে ক্ষত, জেনিটালিয়াতে ক্ষত, তার স্মৃতি চলে যাওয়া, বিষণ্ণ হয়ে যাওয়া এবং নানান রকম ব্যাকটেরিয়া বা ছত্রাক ঘটিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আমরা এর পরের যে রোগটি নিয়ে আলোচনা করব সেটিও একটি মারাত্মক রোগ, জেনিটাল হারপিস। এখানে ছোট ছোট বাম্প, ব্লিস্টার
বা ভেসিকল তৈরি হয় বা ওপেন সোর, এদের আলসার বলা হয়। এরা সাধারণত জননাঙ্গের চারপাশে, মলাশয়ের চারপাশে বা মুখের চারপাশে হয়। বহুদিন লাগে এই সমস্ত ক্ষত সারতে। যে সমস্ত জায়গায় এই ধরনের ক্ষত তৈরি হয় সেখানে চুলকানি বা ব্যথা হয়, পাকস্থলী অঞ্চলে ব্যথা অনুভব হয়, ভ্যাজিনা দিয়ে ডিসচার্জ হতে পারে। আলসার্স ক্যান মেক ইউরিনেশন পেইনফুল, অর্থাৎ মূত্রত্যাগের সময় এই ক্ষতর জন্য ব্যথা অনুভব হতে পারে। জেনিটাল এরিয়াতে মানুষ ব্যথা অনুভব করে। এই ধরনের ক্ষেত্রে অনেক সময় ফ্লু লাইক সিমটম দেখা যায়। এর মধ্যে হলো প্রধানত পেশির ব্যথা, মাথা ব্যথা, জ্বর এবং গ্ল্যান্ডগুলো ফুলে যাওয়া। সামটাইমস দি ইনফেকশন স্প্রেড ইভেন দি সোর্স আর নট প্রেজেন্ট। যদি সোরগুলো প্রেজেন্ট না থাকে তবেও এই ধরনের সংক্রমণ দেহের নানা জায়গায় ছড়িয়ে পড়তে পারে। অন্যান্য যে যৌন ব্যাধি তার মধ্যে অন্যতম হলো হেপাটাইটিস বি। এর প্রধান সিমটম হলো ক্লান্তি, বমি, দেহের ওজন কমে যাওয়া, যকৃৎ ক্রমশ শক্ত হওয়া, কালো রঙের মূত্র হওয়া, পেশিতে কিংবা অস্থিসন্ধিতে ব্যথা এবং সারা দেহে চুলকানি। আমাদের চামড়ার রং এবং চোখের মণির রং হলুদ হয়ে যায় এবং আক্রান্ত ব্যক্তি সাধারণত হেপাটাইটিস বিতে আক্রান্ত হলে কি হয়, লিভার সিরোসিসে মারা যান। তাহলে যত ধরনের রোগ আমরা পড়লাম, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যেমন গনোরিয়া, সিফিলিস, জেনিটাল হারপিস, হেপাটাইটিস বি, এইডস, ক্ল্যামাইডিয়া, এই ধরনের রোগের ক্ষেত্রে যদি কোনো ক্ষেত্রে ভ্যাকসিন থাকে তবে ভ্যাকসিন নেওয়া অত্যন্ত দরকারি। যেমন হেপাটাইটিস বি বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ক্ষেত্রে এই সমস্ত রোগের পরীক্ষা নিরীক্ষা করা একান্ত প্রয়োজন এবং প্রয়োজনীয় ওষুধ দীর্ঘদিন ধরে সেবা করা প্রয়োজন এবং যৌন সংসর্গের সময় কন্ডোম ব্যবহার করা প্রয়োজন। অ্যালকোহল এবং ড্রাগ নেওয়া থেকে বিরত থাকা প্রয়োজন এবং সবার উপরে যেটা প্রয়োজন, নিয়ন্ত্রিত যৌন জীবন অর্থাৎ অবাধ যৌন সংসর্গ থেকে বিরত থাকা। আমরা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন সম্পর্কে পড়লাম। এবার আমরা রিপ্রোডাক্টিভ হেলথের দ্বিতীয় অংশে যাব, সেটি হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ বা বার্থ কন্ট্রোল। আমরা জানি যে একটি সমাজকে বাঁচিয়ে রাখার জন্য যেমন একটা নির্দিষ্ট সংখ্যক জনসংখ্যা একান্ত প্রয়োজন, কিন্তু জনসংখ্যা যদি বেশি হয়ে যায় তবে নানান ধরনের সমস্যা হয়। 3 ধরনের সমস্যা আসতে পারে: সোশিও ইকোনমিক প্রবলেম, আর্থসামাজিক সমস্যা, শক্তি ব্যবহারের সমস্যা, এনার্জি ক্রাইসিস এবং পরিবেশ দূষণ বা পরিবেশ অবনমন, ইকো ডিগ্রেডেশন। কিভাবে আমরা এই বার্থ কন্ট্রোল করতে পারি? জন্ম নিয়ন্ত্রণের 3টি পদ্ধতি: ফ্যামিলি প্ল্যানিং, এজ অফ ম্যারেজ এবং সেক্সুয়াল হেলথ এডুকেশন। আমরা জন্ম নিয়ন্ত্রণের জন্য যে ব্যবস্থাদি গ্রহণ করি তাকে এক কথায় বলে থাকি কন্ট্রাসেপশন। কন্ট্রাসেপশন কি হতে পারে? কোনো ওষুধ হতে পারে, মেডিসিন, কোনো একটি উপায় হতে পারে ডিভাইস, কোনো চিকিৎসা হতে পারে সার্জারি, অর্থাৎ মেডিসিন, ডিভাইস বা সার্জারির মাধ্যমে আমরা এই গর্ভনিরোধক ব্যবস্থা মানুষের মধ্যে ব্যবহার করতে পারি। তাহলে 2টি প্রধানত জন্ম নিয়ন্ত্রক ব্যবস্থা রয়েছে। একটিকে বলা হয় স্পেসিং মেথডস, আরেকটিকে বলা হয় সার্জিক্যাল মেথডস। এই স্পেসিং মেথড 4 ধরনের: ন্যাচারাল বা প্রাকৃতিক পদ্ধতি, ব্যারিয়ার মেথড বা ব্যবধায়ক পদ্ধতি, হরমোন ব্যবহার পদ্ধতি বা হরমোনাল মেথডস এবং ইন্ট্রা ইউটেরাইন মেথডস অর ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ মেথডস, যা জরায়ুতে কোনো ভ্রূণ সংস্থাপনে বাধা দেয়। সার্জিক্যাল মেথড 4 ধরনের হতে পারে: টিউবেক্টমি, ভ্যাসেক্টমি, ওভারিয়েক্টমি অ্যান্ড টেস্টেক্টমি। আমরা আস্তে আস্তে এই ধরনের জন্ম নিয়ন্ত্রক ব্যাধিগুলির ব্যবহার ও পদ্ধতি সম্পর্কে জানব। আমরা প্রথম আসি ন্যাচারাল বা প্রাকৃতিক মেথড। এটি 4 ধরনের হতে পারে: কয়টাস ইন্টারেপ্টাস অর উইথড্রাল প্রসেস, অর্থাৎ
স্বামী স্ত্রীর যৌন সংসর্গের সময় সিমেন নিক্ষেপণের পূর্বে পেনিসকে ভ্যাজিনা থেকে বের করে নিয়ে আসা এবং দেহের বাইরে অর্থাৎ যোনির বাইরে সিমেন নির্গত করা, এতে নিষেকের সম্ভাবনা কমে যায়। সেফ পিরিয়ড আর রিদম পিরিয়ড, এটি হচ্ছে আমরা জানি যে মেনস্ট্রুয়াল সাইকেলের 14 থেকে 15তম দিনে ডিম্বাণু নির্গত হয়, অর্থাৎ 5 থেকে 9ম দিন এবং 18 থেকে 27তম দিন এই সময়ে ডিম্বাণু নিঃসরণের সম্ভাবনা খুব কম থাকে। এই সময় যৌন সংসর্গ হলে গর্ভধারণের সম্ভাবনা কমে যায়। সার্ভাইকাল মিউকাস মেথড অর 2-day মেথডস অর বিলিংস ওভুলেশন মেথড, আমরা যদি দেখি যে জরায়ুর ওপরে যে সার্ভিক্স অঞ্চলে মিউকাস যদি ক্ষরিত না হয় তাহলে বুঝতে হবে যে এটি একটি নিরাপদ সময়। এই সময় যদি যৌন সংসর্গ হয় তবে সন্তান ধারণের সম্ভাবনা কমে যায়। ল্যাকটেশন অ্যামেনোরিয়া, কোনো মা সন্তান এর জন্মদানের পর 6 মাস ধরে যদি তিনি তার সন্তানকে মাতৃদুগ্ধ পান করান তাহলে এই সময় হরমোনাল প্রভাবে অর্থাৎ প্রোজেস্টেরন হরমোনের প্রভাবে ডিম্বাণু উৎপাদনের সম্ভাবনা কমে যায়। ডিম্বাণু উৎপাদন না হলে যৌন মিলনে গর্ভ ধারণ করার সম্ভাবনাও কমে যায়। সুতরাং আমরা ন্যাচারাল মেথডস বলতে 4টি জানলাম: কয়টাস ইন্টারেপ্টাস, সেফ পিরিয়ড অর রিদিম পিরিয়ড, সার্ভাইকাল মিউকাস মেথডস এবং ল্যাকটেশন অ্যামেনোরিয়া। আমরা এরপর ব্যারিয়ার মেথডে আসি। ব্যবধায়ক পদ্ধতি, অর্থাৎ আমরা বার্থ কন্ট্রোলের জন্য প্রধানত 4টি বিষয়কে মাথায় রাখি। 1, শুক্রাণু উৎপাদনে বাধা দেওয়া। শুক্রাণু উৎপাদন হলে শুক্রাণু যখন স্ত্রী দেহে ইনসেমিনেটেড হয় তখন শুক্রাণুকে মেরে ফেলা। তৃতীয়ত, ডিম্বাণু উৎপাদনে বাধা দেওয়া বা ডিম্বাণুর চলনে বাধা দেওয়া। এবং চতুর্থত, শুক্রাণু ডিম্বাণুর নিষেকে বাধা দেওয়া কিংবা নিষিক্ত হলেও নিষিক্ত ডিম্বাণু বা জাইগোটকে যাতে ইউটেরাসের গাত্রে ইমপ্ল্যান্টেড না হয় তাতে বাধা দেওয়া। তাহলে এই ব্যারিয়ার মেথডের মধ্যে আমরা পুরুষ দেহে যে ব্যবধায়ক মেথড ব্যবহার করি সেটি হলো কন্ডোম। এটি এক ধরনের রাবার বা ল্যাটেক্স শীট যা পেনিসকে আবৃত করে রাখে এবং যে সিমেন্টটি নির্গত হয় তা এটির মধ্যে থেকে যাওয়ায় এটি স্ত্রী জনননালীতে প্রবেশ করতে পারে না। স্ত্রী দেহে কন্ডোম সদৃশ আমরা যে ব্যবধায়ক পদ্ধতিটি ব্যবহার করি তার নাম হচ্ছে ফেমিডোম বা ফিমেল কন্ডোম, যেটিও রাবার বা ল্যাটেক্স শীট দিয়ে তৈরি, যা ভ্যাজিনা এবং সার্ভিক্সের ওপরে একটি ব্যবধায়ক পর্দা তৈরি করে এবং শুক্রাণুর সঙ্গে ডিম্বাণুকে সংযুক্ত হতে বাধা দেয়, অর্থাৎ কনসেপশনে বাধা দেয়। আমরা তৃতীয়ত রয়েছে ডায়াফ্রাম, সার্ভাইকাল ক্যাপ এবং ভল্ট। এগুলিও রাবার দিয়ে তৈরি যা ফিমেল রিপ্রোডাক্টিভ ট্রাক্টের ভেতরে প্রবেশ করিয়ে সার্ভিক্সের ওপরে একটি ব্যবধায়ক পর্দা তৈরি করা হয়। এটি শুক্রাণু প্রবেশ এবং শুক্রাণুর চলাচলে সার্ভিক্স অঞ্চলে বাধা দেয়। এগুলো রিইউজেবল। এর সঙ্গে যদি আমি স্পার্মিসাইডাল ক্রিম, জেলি বা ফোম যোগ করে দেই তবে সহজেই এগুলো শুক্রাণুকে মেরে ফেলে। এর পরে রয়েছে কেমিক্যাল মেথড অর্থাৎ স্পার্মিসাইড। এর একটি অন্যতম উদাহরণ হলো নোনক্সিনল 9। এটি কি করে? এটি শুক্রাণুকে মেরে ফেলে শুক্রাণুকে সার্ভিক্স অঞ্চলে প্রবেশ করতে বাধা দেয় এবং ফ্যালোপিয়ান নালীর দিকে শুক্রাণুকে সাঁতার কেটে এগোতে বাধা দেয়। তোমরা ছবিতে ডায়াফ্রাম, সার্ভাইকাল ক্যাপ, ভল্ট এবং ডেলফিন বা নোনক্সিনল 9 দেখতে পাচ্ছ। আমরা এরপর আসি হরমোন পদ্ধতি বা হরমোনাল মেথড। এই হরমোনাল মেথডকে বলা হয় ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা শুধু পিল, যার মধ্যে হরমোন থাকে। সাধারণত এটি 2 ধরনের হয়। একটি কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল, এর মধ্যে প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন 2 ধরনের হরমোনই থাকে। এটি সাধারণত টানা 21 দিন গ্রহণ করতে হয়, তারপর 7 দিন ব্যবধান দিয়ে পুনরায় গ্রহণ করতে হয়।
আরেকটি হলো প্রোজেস্টিন অনলি পিল বা পিওপি, একটি সিওসি কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল যার মধ্যে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন থাকে, আরেকটি প্রোজেস্টেরন অনলি পিল বা পিওপি যাকে মিনি পিলও বলা হয়। এটি প্রতিদিন গ্রহণ করতে হয় এবং কোনো রকম ব্রেক ছাড়াই। দুটি ব্যবহারের ক্ষেত্রে এই পার্থক্যটি তোমরা মনে রাখবে। সিওসি টানা 21 দিন গ্রহণ করে 7 দিনের একটি গ্যাপ দিতে হবে, কিন্তু পিওপি প্রতিদিন গ্রহণ করতে হবে। আমরা ট্যাবলেট হিসেবে ওরাল কন্ট্রাসেপটিভ পিল গ্রহণ না করেও ইনজেকশনের মাধ্যমেও স্ত্রী দেহে আমরা কন্ট্রাসেপটিভ ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে প্রোজেস্টেরন হরমোনের ইনজেকশন ব্যবহার করতে পারি, তাকে বলে প্রোজেস্টোজেন অনলি ইনজেক্টেবলস। এর মধ্যে সংশ্লেষিত প্রোজেস্টেরন থাকে। এটি আবার দু ধরনের, ডেপোট মেড্রক্সি প্রোজেস্টেরন অ্যাসিটেট বা ডিএমপিএ বা ডেপো প্রোভেরা, যেটা 3 মাস অন্তর দেওয়া হয়। আরেকটি হচ্ছে নর এথিস্টেরন এনানথেট NETEN, যেটি 2 মাস অন্তর দেওয়া হয়। কম্বাইন্ড ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ বা CIC, যার মধ্যে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন উভয়ই থাকে। তাহলে ইনজেকশন এবং ওষুধ ছাড়াও আমরা কন্ট্রাসেপটিভকে ইমপ্ল্যান্ট করতে পারি কোনো মহিলার চামড়ার নিচে, যেখান থেকে হরমোন উৎপন্ন হয়ে রক্তে মিশে গিয়ে গর্ভাবস্থা ধারণ বা প্রেগনেন্সিতে বাধা দিতে পারে। আমরা চতুর্থ মেথডে আসি, সেটি হলো ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস বা আইইউডি। আইইউডি দু ধরনের হতে পারে, একটি মেডিকেটেড আইইউডি, সেটি আবার দু ধরনের। যে ধরনের আইইউডি থেকে কপার নির্গত হয় তাদের বলা হয় কপার আইইউডি, এবং যে সমস্ত আইইউডি থেকে হরমোন নির্গত হয় তাদের বলা হয় হরমোনাল আইইউডি। কপার আইইউডির উদাহরণ হচ্ছে CUT, CU7 মাল্টিলোড 375। এরা কি করে? এরা শুক্রাণুর চলাচলে বাধা দেয়, তাদের ডিম্বাণুর কাছে যাওয়ার প্রক্রিয়াকে কঠিন থেকে কঠিনতর করে এবং ডিম্বাণুকে নিষিক্ত করতে বাধা দেয়। কি করে করে? ইউটেরান লাইনিংয়ের চরিত্র তারা বদলে দেয়, ফলে যদিও বা গর্ভাবস্থা সূচিত হয়, নিষিক্ত জাইগোট মরুলা বা ব্লাস্টোসিস্ট পর্যায়ে পৌঁছলে তা কিছুতেই রোপিত হতে পারে না। হরমোনাল আইইউডি একটি স্মল টি শেপের প্লাস্টিক ডিভাইস যা জরায়ুর মধ্যে প্রথিত করা হয়। এখান থেকে প্রোজেস্টোজেন নির্গত হয়। এর উদাহরণ হলো প্রোজেস্টেসার্ট অথবা লেভোনোগ্রেস্টল 20। এটি এক ধরনের সিনথেটিক প্রোজেস্টেরন। এরা কি করে? শুক্রাণুর চলনে বাধা দেয়, শুক্রাণুকে জরায়ুর মধ্যে থাকাকালীন অবস্থায় মেরে ফেলে এবং ডিম্বাণুর সন্নিকটে আসতে বাধা দেয়। ইউটেরাসের লাইনিংয়ের পরিবর্তন ঘটিয়ে নিষেকে বাধা দেয় কিংবা নিষিক্ত ডিম্বাণুকে জরায়ু গাত্রের সংলগ্ন হতে বাধা দেয়। আমরা নন মেডিকেটেড আইইউডির কথা জানব। এটি এক ধরনের ফ্লেক্সিভ পলিইথিলিন প্লাস্টিক এবং যা লিপেস লুপ নামে পরিচিত। এটি কি করে? শুক্রাণুকে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে খেয়ে ফেলে এবং ইউটেরাইন ক্যাভিটিতে একে এনগাল্প করে এবং ইউটেরাইন ক্যাভিটি থেকে স্পার্মকে এলিমিনেট করে। আমরা এরপর আসব স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, যা সার্জিক্যাল বা টার্মিনাল মেথডস নামেও পরিচিত। মহিলাদের ক্ষেত্রে এই পদ্ধতিটি টিউবেক্টমি নামে পরিচিত, যেখানে কি করা হয়? ফ্যালোপিয়ান নালী দুটিকে কেটে এমনভাবে জোড়া দেওয়া হয় যাতে ডিম্বাণু জরায়ুতে পৌঁছতে না পারে। পুরুষদের ক্ষেত্রে এই কন্ট্রাসেপটিভ মেথড ভেসেক্টমি নামে পরিচিত। এখানে ভাস ডিফারেন্সকে কেটে এমনভাবে জোড়া দেওয়া হয় যাতে ইজাকুলেশনের পর শুক্রাণু শুক্রনালীতে প্রবেশ করতে না পারে। আমরা এই সমস্ত আলোচনা করলাম। আলোচনার মধ্যে দিয়ে আমরা দুটি বিষয় সম্পর্কে গভীরভাবে জানলাম, যে দুটি বিষয় প্রজননিক স্বাস্থ্যের অন্যতম প্রধান উপাদান। একটি
যৌন সংক্রামিত ব্যাধি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এবং অপরটি হলো যৌন নিয়ন্ত্রণের বা জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি, বার্থ কন্ট্রোল মেথডস। আমরা পরবর্তী সময়ে রিপ্রোডাক্টিভ হেলথের অন্যান্য বিষয়ে আলোচনায় আসব। এখনকার মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।